ডেপ্রিসিয়েশন চার্জ হবে কত? ডেপ্রিসিয়েশন চার্জ হবে তার রিভ্যালুড অ্যামাউন্ট, যেটা রিভ্যালুড টু 200 টাকা, 200 ডিভাইডেড বাই নাম্বার অফ লাইফ, মানে নাম্বার অফ লাইফ রিমেইনিং আর কি, রিমেইনিং ইউজফুল লাইফ। এবার কি ক্লিয়ার? স্যার, স্যার আরেকটু স্যার প্লিজ স্যার, এইখানে স্যার আমরা এই যে আপনি যেটা স্টেট লাইন মেথড বলছেন কিংবা ডিডিউসিবল যেটাই আমরা ফলো করি না কেন, তো স্যার যে উদাহরণস্বরূপ হচ্ছে আপনার এই যে 2 লক্ষ টাকা অ্যাসেট ছিল, ওই 1,70,000 ছিল, আর হচ্ছে টোটালি আছে 2 লক্ষ টাকা, 30,000 টাকা অ্যাসেট হয়তো বা ইনক্লুড হয়েছে। এখন ওই 30,000 টাকা যে ইনক্লুড হয়েছে অ্যাসেটটা, তো এটা তো স্পেসিফিক কোনো ডেট নাই যে কত তারিখে এটা পারচেস করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা ডিপ্রিসিয়েশন ক্যালকুলেট করার ক্ষেত্রে 1 ইয়ার ধরা বেটার নাকি হাফ মান্থ, মানে সরি আচ্ছা, হাফ ইয়ারলি, যেটা বুঝতে পারছি, হাফ ইয়ারলি ধরা বুঝতে পারছি। বেটার হবে কোনটা? যদি সাম পান এরকম এটা আসে, মানে এটা যখন আসবে এটা হচ্ছে গিয়ে আপনাকে টাইম দেওয়া থাকবে যে কোন ডেটে তাকে রিভ্যালুয়েশন করেছে। যদি এটা বছর দেখা যায় জানুয়ারি টু ডিসেম্বর, আপনি যদি রিভ্যালু করে থাকেন এপ্রিলে, তাহলে আপনি স্যার, কি করবেন, এই এপ্রিল থেকে শুরু করে যে ডিসেম্বর পর্যন্ত যতটুকু মাস আছে, 9 মাস আছে, ঠিক আছে, ততটুকু মাসে ডেপ্রিসিয়েশন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে, অ্যাকাউন্টিং ইকুয়েশন খুব সহজ, এটা আমি ব্রিজ করে যাব, আপনাদের জন্য খুব ডিফিকাল্টি হবে না, ঠিক আছে। এই ভদ্রলোক আসলে আপনার টি অ্যাকাউন্টিং বা ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং এর জন্য, ঠিক আছে, লুকা ডি ফ্যাসিওলি আপনার 1494 এর দিকে সেই জিনিসটা ডেভেলপ করে, ঠিক আছে। আসলে সময়ও নাই আপনাদেরকে এই ভদ্রলোককে নিয়ে বক্তৃতা দেবো, just এতটুকু বলি যে সে তার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং একটা বেসিক বিজনেস কনসেপ্ট থেকে নিয়ে আসে। সে একটা সময় করতো কি, যে মানুষ সেল হইলে আপনার সেলস হিসাবে +100 রাখতো, আর এক্সপেন্স যখন সে করতো, ধরেন 80 টাকা খরচা করেছে, সে করতো কি এক্সপেন্স হিসাবে -80 টাকা দিত। তো এইভাবে করেই মানুষ তার রেকর্ড কিপিং করতো, বা আমরা এখন অনেকে আছি এইভাবেই রেকর্ড কিপিং করি। বাট সে যে ভদ্রলোক যখন ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং কনসেপ্ট সে ইমপ্লিমেন্ট করলো, তার কথা হচ্ছে যে প্রতিটা বিজনেস ট্রানজেকশন বোথ সাইডে দুটা রেকর্ড করতে হবে, ডুয়াল রেকর্ড করতে হবে, এন্ড দ্যাট ইজ ওয়্যার দ্য কেস অফ ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং ওয়াজ বর্ন। ঠিক আছে, যে আপনি যাই ট্রানজেকশন করেন দুইবার রেকর্ড করবেন, একবার রেকর্ড চলবে না। দ্যাট মিনস এই যে দুটা বার রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটাকে আমরা অ্যাকাউন্টিং এন্ট্রিতে দুই ভাবে বলি, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। সো আজকে যদি ধরেন আপনি কারো কাছে বাকিতে 100 টাকা কিছু সেল করেছেন, তাহলে আগে হলে কি করতেন, এই 100 টাকা বাকি আপনি রেকর্ড করে রাখতেন সেল। কিন্তু এখন আমরা ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং কনসেপ্টে কি করব, আমরা সেলসকে একটা রেকর্ড করবো না, আমরা দুটা রেকর্ড করব, একটা ডেবিট করব, একটা ক্রেডিট করব। একটা ডেবিট করব, একটা অ্যাসেট রেকর্ড করব। ওই যে সেল করেছি, রিসিভেবল, আমি তো টাকাটা পাবো কাস্টমারের কাছ থেকে, সো এই রিসিভেবলটাকে আমি ডেবিট করবো, ঠিক আছে। আবার ওইদিকে যে আমি সেল করেছি, সেলটা তো আমার একটা ইনকাম, রাইট? সো ইনকাম যেহেতু আমি পাচ্ছি, সেটাকে আমি ক্রেডিট করবো। এন্ড আমার এই অ্যাকাউন্টিং যে কোনো কিছু আমি রেকর্ড করবো, আমি একটা টি অ্যাকাউন্ট কনসেপ্টে তাকে রেকর্ড করবো, ঠিক আছে। এখানে এতটুকুই যদি জানতে চান, যে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং নিয়ে যদি জানতে চান, ডাবল এন্ট্রি অ্যাকাউন্টে যে কোনো বিজনেস ট্রানজেকশন আমরা তাকে ডেবিট এন্ড ক্রেডিট রেকর্ড করব, দুইবার রেকর্ড করব, ঠিক আছে। এন্ড আমরা যে অ্যাকাউন্টে তাকে রেকর্ড করবো সেটা একটা টি অ্যাকাউন্ট অনুযায়ী হবে। আপনারা সবাই এটা জানেন, আমি এটা নিয়ে আপনারা খুব ভালো করে জানেন। এইবার আসছি আমরা যে তার অবজেক্টিভটা কি, কেন সে এই কনসেপ্ট আপনাদের লাইফ ডিফিকাল্ট করে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আজকে যদি আমি প্রতিটা ট্রানজেকশনকে দুইবার রেকর্ড করি, খেয়াল করে দেখেন, আমার দিন শেষে এটা একটা আমার প্রুফ চেক, যে যাই আমি ডেবিট করছি তাই আমি ক্রেডিট করছি। পরে যখন বছর শেষে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, তখন একটা চমৎকার জিনিস হবে, আপনি দেখবেন যে আপনার টোটাল ডেবিট এন্ড টোটাল ক্রেডিট মিলে যাবে। তখনই আপনি বুঝবেন যে না, অ্যাটলিস্ট বেসিক লেভেলে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে ভুল নাই। কোনো অনেক কারণে ভুল থাকে, সেটা চ্যাপ্টার 6 আমি আলাপ করবো, বাট বেসিক জিনিসটা হচ্ছে এটা আমাকে একটা কমফোর্ট দিচ্ছে যে আমার টোটাল ডেবিট এন্ড ক্রেডিট মিলে গেলে আমার রেকর্ড কিপিং একটা জায়গাতে ঠিক আছে। এবার আমি আপনাকে বলি যে আগে কি হতো, আগে যদি আপনি খালি সেলসকে খালি ক্রেডিট করতেন আর এক্সপেন্সে খালি ডেবিট করতেন, তাহলে কিন্তু এই ডেবিট ক্রেডিট না মিললে কিন্তু আমি বুঝতাম না যে আমার নাম্বার গুলো ঠিক আছে কিনা। সো ইটস আ ফর্ম অফ প্রুফ অফ দ্য নাম্বারস দ্যাট আর রেকর্ডেড। আচ্ছা, সো ডাবল এন্ট্রি বুক কিপিং। আরো এবার যদি আপনাদেরকে সিরিয়াস মোডে যদি বুঝাই, যে যে কোনো ট্রানজেকশনের ডুয়াল এক্সপেক্ট আছে, দুইটা রেকর্ড করতে হবে, ঠিক আছে। ফর কারেক্ট প্রেজেন্টেশন বোথ অফ দেম শুড বি রেকর্ডেড। আর এইবার আমি আস্তে আস্তে আপনাদেরকে আরো ডেপথে নিয়ে যাচ্ছি, যে যেটা রেকর্ড করবেন তাকে ক্লাসিফাই করতে হবে। আর এই ক্লাসিফিকেশন গুলো হবে আপনার অ্যাসেট, লায়াবিলিটি, রেভিনিউ, এক্সপেন্ডিচার, ঠিক আছে। দেখেন,
এক্সপেন্ডিচার এখানে আসলে হবে আমার ইয়ে হবে, হ্যাঁ, রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমার ক্যাপিটাল। আমি এটা আসলে এখানে লিখিনি। সো যাই আপনি ট্রানজেকশন করবেন, এই কথাটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, সবই 5টা ক্যাটাগরির মধ্যে থাকবে: অ্যাসেট, লায়াবিলিটি, রেভিনিউ, এক্সপেন্স এন্ড ক্যাপিটাল। সো ইম্প্যাক্ট অফ ইচ ট্রানজেকশন ক্যান বি সিন অর মেজার্ড। সো আমি যখন কোনো বিজনেস ট্রানজেকশন হয়, আমি যখন তাকে দুই জায়গাতে রেকর্ড করতেছি, ক্লাসিফিকেশন করার পর আমি জানি যে আসলে আমার দুই সাইডে কত টাকা ঢুকছে, এন্ড দিন শেষে আমার টোটাল অ্যাসেট মাস্ট ইকুয়াল টোটাল ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি। এইটাই হচ্ছে আমার অবজেক্টিভ আসলে 16 ব্যাচ। সো এতটুকু বুঝেন যে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম আমরা করছি যাতে করে আমার দিন শেষে আমার টোটাল অ্যাসেট আর টোটাল ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি যাতে আমার সমান হয়। এই জন্যই আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। সো একাধারে হচ্ছে ফ্রড প্রিভেন্ট করে, এটা হচ্ছে আমাকে একটা অ্যাকুরেসির একটা কনসেপ্ট দিচ্ছে, আর থার্ড হচ্ছে আমার অ্যাসেট আর ইকুইটির একটা মানে ব্যালেন্স আমাকে দিচ্ছে সে। ঠিক আছে। আর এটাকে যদি আমি আরেকটু এক্সপ্যান্ড করি আপনাদেরকে দেখাই, ওই যে বললাম যে প্রতিটা অ্যাকাউন্টিং ট্রানজেকশন আপনার 5 ক্যাটাগরিতে রেকর্ড হবে: অ্যাসেট, এক্সপেন্স, লায়াবিলিটি, ইকুইটি এন্ড রেভিনিউ। সো যদি আমার অ্যাসেট বাড়ে তাইলে আমি তাকে ডেবিট করব, এক্সপেন্স বাড়লে আমরা তাকে ডেবিট করব। ঠিক আছে। লায়াবিলিটি, ইকুইটি এন্ড রেভিনিউ যদি আমার বাড়ে তাহলে তাকে আমরা ক্রেডিট করব। সেম ওয়েতে লায়াবিলিটি, ইকুইটি, রেভিনিউ যদি আমার কমে যায় তাকে আমরা ডেবিট করব। ওকে। এই জিনিসটা আপনারা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। সব কথা শেষ কথা হচ্ছে এটা, আমি যে বললাম যে 5টা ক্যাটাগরিতে আমি রেকর্ড করব। আমার ব্যালেন্স শিটে থাকে 3টা ক্যাটাগরি: অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল। সো অ্যাসেট ইউজুয়ালি আমার বাড়বে, নর্মাল ব্যালেন্স সবসময় ডেবিট থাকবে, লায়াবিলিটি থাকে ক্রেডিট, ক্যাপিটাল থাকে আমার ক্রেডিট ব্যালেন্স। সো অ্যাসেট আমার যখন বাড়ে তখন ডেবিট হয়, কমে গেলে ক্রেডিট হয়। লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল যখন বাড়ে তখন আমার ক্রেডিট হয়, কমে গেলে ডেবিট হয়। সো লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল ইউজুয়ালি আমার কোন সাইডে থাকবে? ক্রেডিট সাইডে থাকবে। ঠিক আছে। এবার হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের দুটো আইটেমের কথা বলি: রেভিনিউ এন্ড এক্সপেন্সেস। সো রেভিনিউ যখন আমার বাড়ে তখন আমার ক্রেডিট করি আমরা টি অ্যাকাউন্টে থাকে, আর এক্সপেন্স যদি আমার কখনো বাড়ে তাকে আমি ডেবিট সাইড করি। আর উল্টাটা হচ্ছে, কমে গেলে এক্সপেন্স আমার ক্রেডিট, রেভিনিউ যদি কমে যায় তাহলে তাকে আমরা ডেবিট করি। যাই করব আমরা এই টি অ্যাকাউন্ট অনুযায়ী করবো। এইটাই হচ্ছে আমার ডাবল এন্ট্রি বুক কিপিং আর কি। ওকে। এইটাই আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি উইথ এন এক্সাম্পল। আপনাদের লাকি, আপনাদের ক্লাস বেশি আমি টানছি না আজকে। ঠিক আছে। এন্ড থ্যাঙ্কস টু ইউ অ্যাজ ওয়েল যে আপনারা আসলে গ্রাস্প করতে পারছেন আর আমাকে আকাশ বাতাস কোশ্চেন করে আমাকে মানে ইয়ে করে দেননি, ডিস্ট্রাক্ট করে দেননি। বাট আমি অলসো অ্যাফ্রেড যদি কেউ থেকে থাকেন যে বেসিক্স গুলো না বুঝেন, আমি ক্লাস আপনাদের আমি সবার কোশ্চেন দিব। ঠিক আছে। সো এখানে নাথিং টু ফিল ব্যাড যে আমি কোশ্চেন গুলো করতে পারছি না বা আমার কিছু উইকনেস আছে। ওকে, মুভিং অন। আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন কি? অ্যাসেট ইজ ইকুয়ালস টু equity প্লাস লায়াবিলিটি, রাইট? এখানে আমরা আরো দুটো জিনিস অ্যাড করতে পারি। ঠিক আছে। আমি যে বললাম না যে 5 কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কি কি: অ্যাসেট, ইকুইটি, লায়াবিলিটি, ইনকাম এন্ড এক্সপেন্স। তাইলে অ্যাসেট প্লাস এক্সপেন্স ইজ ইকুয়ালস টু ইকুইটি প্লাস লায়াবিলিটি প্লাস ইনকাম বা রেভিনিউ আমার। ঠিক আছে। এটাকে যদি আমি আরো গুছাই লিখি, অ্যাসেট ইজ ইকুয়ালস টু আপনার ইকুইটি প্লাস লায়াবিলিটি মাইনাস এক্সপেন্সেস প্লাস ইনকাম। ঠিক আছে। আমরা যদি এটাকে আবারও মানে নতুন ভাবে লিখি, অ্যাসেট ইজ ইকুয়ালস টু ইকুইটি প্লাস লায়াবিলিটি প্লাস নেট ইনকাম। ক্লিয়ার? অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি বুঝতে পারছেন সবাই? আমার ক্লাসে কয়জন আছেন যারা ক্লিয়ার। আগে অ্যাকাউন্টিং করেননি? টেল মি। আচ্ছা, আমাকে আপনারা নক করে জানাতে পারেন, আই উইল রেসপন্ড ইন কাইন্ড। আমার কথা হচ্ছে আপনারা যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছেন, এখানে কোনো কিছু কারো কোনো এজ নাই যে আপনারা পিছিয়ে যাচ্ছেন বা অনেক কিছু স্ট্রাগল করবেন, একদমই না। আমার স্লাইডস আর নন কমপ্লেক্স এনাফ ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, এন্ড আমি আপনাদেরকে এক্সপ্লেনও করে যাবো wherever it is required and whenever you ask for it. ঠিক আছে। সো আপনাদেরকে একটা বইয়ের এক্সাম্পল দিয়ে আমি এখানে নিয়ে আসি। একটা বিজনেস স্টার্ট করেছে 1 লাখ টাকার ক্যাপিটাল ক্যাশ দিয়ে। ঠিক আছে। তাহলে হোয়াট ইজ গোয়িং টু বি মাই অ্যাকাউন্টিং ইকুয়েশন? আমার অ্যাসেট সাইডে কি হবে? ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। আরো পরে, আমরা এখন ওখানে যাচ্ছি না। আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেট ইজ অ্যাসেট ইকুয়ালস টু সাইডে স্যার ইকুইটি প্লাস ক্যাশটা ইনক্রিজ লায়াবিলিটি। হবে। হ্যাঁ, তাইলে আমার অ্যাসেট সাইডে 1 লাখ টাকা ক্যাশ শো করবে। ঠিক আছে। আমার ইকুইটি কি বেড়েছে? আমি যেহেতু বলছি যে ক্যাপিটাল ইনভেস্ট করেছি, তার না স্যার, আমার ইকুইটিতেও 1 লাখ টাকা শো করবে। আমার কি কোনো লায়াবিলিটি আসছে এখানে? না। সেলফ ফান্ডেড। ঠিক আছে। সো দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ লায়াবিলিটি। ওকে। নাম্বার 2, এবার আপনারা খেয়াল করেন, ইকুইপমেন্ট কিনেছি।
20,000 টাকা ডিপোজিট করেছি ব্যাংকে, ওই যে 1 লাখ টাকা ক্যাশ নিয়ে আসছিলাম, ওখান থেকে 5 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করেছি। র ম্যাটেরিয়াল পারচেজ করেছি 2,000 টাকা। ঠিক আছে, তাইলে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন কি হয়ে দাঁড়াবে বলেন? আগে আসেন, আমার ইকুইটি কি চেঞ্জ হচ্ছে? No, sir. ঠিক আছে, No, চিন্তা করে sir. বলেন সবাই। ঠিক আছে, অল অফ ইউ, আপনারা কি ধরতে পারছেন কিনা? জি স্যার। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমার ইকুইটি কোনো মানে ইম্প্যাক্ট করেনি, কারণ আমি কোনো বিজনেসে ক্যাপিটাল ইনজেক্টও করিনি, আমি সেলও করিনি যে আমার রেভিনিউ ইনকাম আসছে। খেয়াল করে দেখেন, দ্যাট মিনস আমার ইকুইটি ইজ আনটাচড। লায়াবিলিটি, আমি ইকুইপমেন্ট কিনেছি ক্যাশ দিয়ে, আমার বিজনেস আমার নিজের টাকা দিয়ে, ডিপোজিট করেছি নিজের টাকা দিয়ে, র ম্যাটেরিয়ালও পারচেস করেছি আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে। সো আমি কোনো লোন নেইনি যেখান থেকে আমার এই টাকাটা যাচ্ছে। সো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিতে কোনো ইম্প্যাক্ট নেই। অল দ্য ইম্প্যাক্ট কোথায় যাচ্ছে? ওই যে 1 লাখ টাকা দিয়ে আমি স্টার্ট করলাম, তার থেকে 20,000 টাকা মাইনাস হয়ে 20,000 টাকা আমি ইকুইপমেন্ট হিসাবে আমি রেকগনাইজ করলাম। ঠিক আছে, 5,000 টাকা আমার ছিল 1 লাখের মধ্যে, সেটাকে আমি মাইনাস করে সেটা আমি ব্যাংকে ডিপোজিট করলাম, সো এটা ক্যাশ এট ব্যাংক হয়ে গেল। ওকে, র ম্যাটেরিয়াল পারচেজ করলাম 1 লাখ টাকা দিয়ে, সো এই 1 লাখ থেকে 2,000 মাইনাস হয়ে আমার র ম্যাটেরিয়াল ইনভেন্টরি হিসেবে 2,000 অ্যাড হলো। তাহলে পুরোটাই কিন্তু আমার ইকুয়েশনের ইম্প্যাক্ট আসছে অন দি অ্যাসেট সাইড। এনি কোশ্চেন্স ফ্রম এনিবডি? আচ্ছা, গুডস কস্টিং 2,000 সোল্ড ফর টাকা 5,000, এইবার আমার ইম্প্যাক্ট আসবে। ঠিক আছে, রেভিনিউ আমার হচ্ছে স্যার। ইকুইটিতে, হ্যাঁ আমার রেভিনিউতে আমার ইম্প্যাক্ট আসবে। প্রথম কথা, Yes, sir. আমার অ্যাসেটে কি কোনো ইম্প্যাক্ট আছে? Yes, sir. নো স্যার। আছে। আমি যে Sir, ইনভেন্টরি cash 2,000 টাকা বাড়বে। কিনেছি, হ্যাঁ আস্তে আস্তে, রাইট, গুড। ফার্স্ট অফ অল আমি যে 2,000 টাকার ইনভেন্টরি আজকে পারচেস করেছিলাম, সেই ইনভেন্টরিটা কিন্তু আমার চলে যাচ্ছে, সো ইনভেন্টরি মাইনাস 2,000। আবার ওই দিক দিয়ে আমি যেহেতু সেল করেছি, আমার ক্যাশ আসছে বা রিসিভেবল আসছে, বোথ অফ দেম আর অ্যাসেট। ঠিক আছে, তাহলে আমার অ্যাসেট সাইডে খেয়াল করে দেখেন 3,000 টাকা বেড়ে গেল, মাইনাস 2,000 প্লাস 5,000। আবার ওইদিকে আমার ইকুইটি কি হলো? ইকুইটি হচ্ছে আমি যেহেতু গেইন করেছি, নেট ইনকাম হয়েছে, আমার 1 লাখের সাথে 3,000 টাকা এখানে অ্যাড হয়ে গেল, নো চেঞ্জ ইন লায়াবিলিটি। সো আপনাকে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আগে বুঝতে হবে, তারপর প্রতিটা সিনারিওতে কি কি ইম্প্যাক্ট আসে সেটা আপনার বুঝতে হবে। এটা এক্সামে আসে কিন্তু, খুব সহজ জিনিস, বাট এটাই কিন্তু আমাদের স্টুডেন্টরা ফল্টার করে, যেটা আমাকে আসলে অনেক বেশি আপসেট করে। ঠিক আছে, এবার হচ্ছে পারচেজিং ক্রেডিট। খেয়াল করে দেখেন, আমি র ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি পারচেস করেছি। ঠিক আছে, সো ইনভেন্টরি পারচেস করলে আমার কি হয়? অ্যাসেট বেড়ে যাচ্ছে, এক। দ্বিতীয় কথা, 2,000 টাকার মানে 6,000 টাকার ইনভেন্টরি পারচেস করেছি, নাকি 1,000 টাকার ইনভেন্টরি পারচেস করেছি ইন ক্রেডিট, তাহলে আমার এক সাইডে 1,000 টাকা বেড়ে গেল, অ্যাসেট বেড়ে গেল 1,000, আর কি বাড়ছে? অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস আসছে পেয়েবল, স্যার। which is a liability। ঠিক আছে, and Yes, sir. on the other hand আমার অ্যাসেট, আবার দেখেন ব্যাংক লোন নিচ্ছি, সো ব্যাংক লোন যখন নিয়ে আসেন আপনার হাতে কি হয়? ক্যাশ পাচ্ছে, ক্যাশ। তাহলে আপনার ক্যাশ হলে অ্যাসেট বেড়ে ক্যাশ যাচ্ছে, বাড়বে, লায়াবিলিটি বাড়বে। গুড, লায়াবিলিটিও বাড়ছে। তাহলে লায়াবিলিটি টোটালি আমার বেড়ে দাঁড়ালো 6,000। ঠিক আছে, 1,000 ছিল আমার সাপ্লায়ার ক্রেডিট, আর 5,000 টাকা হচ্ছে আমার ব্যাংক লোন। আর ওই দিক দিয়ে আমার কি হচ্ছে? আমি যেহেতু অ্যাসেট পারচেস করছি 1,000 টাকা, আর ক্যাশ আসছে আমার লোনে, এটা। আর নো চেঞ্জেস ইন ইকুইটি। এই জিনিসগুলো আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, আই বিলিভ আপনারা এটা ভালো করে পারবেন। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে আপনাকে মিলিয়ে দেখা, যে কি এটা এখানে এক্সামে এভাবে আসে না, এটা আগে একটা সময় আসতো, বাট এটা আপনাদের কনসেপ্টের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন প্রতিটা ট্রানজেকশন, এটা আপনাদের একটা বইয়ের সাম আছে, আমি এটাকে এখানে তুলে নিয়ে আসছি চ্যাপ্টার 2 এ। যেমন বিজনেসে যখন ওনার ইনভেস্ট করে, তখন আপনার কি হচ্ছে? অ্যাসেট বাড়ছে, ক্যাশ, লায়াবিলিটিতে কোনো চেঞ্জ আসছে না, আপনার ক্যাপিটাল আপনার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ওনার্স ইকুইটি বাড়ছে। আপনি যখন ব্যাংকের থেকে লোন নিচ্ছেন, আপনার কি হচ্ছে? অ্যাসেট বাড়ছে, ক্যাশ বাড়ছে। ঠিক আছে, আবার অন দি আদার হ্যান্ড আপনার লায়াবিলিটি বাড়ছে, নো চেঞ্জেস ইন ক্যাপিটাল। আপনি যখন প্রিন্টার পারচেস করেন ক্যাশ দিয়ে, আপনার একটা অ্যাসেট বাড়ছে, প্রিন্টার, ফিক্সড অ্যাসেট, আবার ওই দিক দিয়ে আপনার ক্যাশ কমে যাচ্ছে 1,000। সো সব অ্যাসেটের মধ্যেই সীমাবদ্ধ আপনার লায়াবিলিটি, ক্যাপিটালে নো চেঞ্জ। সার্ভিস রেভিনিউ ফর ক্যাশ, আপনি সেল করে টাকা পেয়েছেন। ঠিক আছে, আর এটা কিন্তু আপনি ক্রেডিটে ইয়ে করেছেন, যদি আমি ওটাকে ধরে নিই। সো যদি আমি ক্রেডিটেও যদি করি, খেয়াল করেন, আর যদি, আচ্ছা ঠিক আছে, ক্রেডিট আমি কনফিউজ করবো না আপনাদেরকে, এটা ক্যাশের থ্রুতে করেছেন। ঠিক আছে, আমি যদি ক্যাশ দিয়ে যদি কোনো প্রোডাক্ট সেল করি, প্রথমত আমার অ্যাসেট বেড়ে যাবে। ঠিক আছে, আমার ক্যাশ পাচ্ছি। দ্বিতীয়ত আমার গেইন হচ্ছে,
এই গেইনটা হচ্ছে আমার ক্যাপিটালে যোগ হচ্ছে। নাম্বার 5 হচ্ছে সার্ভিস রেভিনিউ অন অ্যাকাউন্ট, একই জিনিস, এটা ছিল ক্যাশ আর এটা হচ্ছে অন ক্রেডিট। তাহলে ঠিক আছে, তাহলে আমার অ্যাকাউন্টস রিসিভেবল বেড়ে যাচ্ছে, উইচ ইজ অ্যান অ্যাসেট। ঠিক আছে, অন দি আদার হ্যান্ড আমার ক্যাপিটালে কি হচ্ছে, আমার ইনকাম বেড়ে আমার ক্যাপিটাল বেড়ে গেছে। সাপ্লাইজ অন অ্যাকাউন্ট এটা উল্টা, এটা হচ্ছে আমি এবার পারচেজ করেছি, ক্রেডিট পারচেজ করেছি। সো ক্রেডিট পারচেজ যদি করি আমার অ্যাসেট বাড়লো, ঠিক আছে, র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি আমার আসলো। আর যেহেতু অন অ্যাকাউন্ট করেছি, অন অ্যাকাউন্ট মানে কি ক্রেডিটে, দ্যাট মিনস আমার লায়াবিলিটি বাড়লো। দেখেন যাই করি না কেন আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন হ্যাজ টু ম্যাচ। ঠিক আছে, রিপেয়ার্স অফ ইকুইপমেন্ট এটা আপনাদের কেউ বলেন, এটা কি হবে? রিপেয়ার অফ ইকুইপমেন্টের ট্রিটমেন্টটা কেন এটা? আমার অ্যাসেট লায়াবিলিটি ক্যাপিটালের ট্রিটমেন্ট কেন লায়াবিলিটি আর ক্যাপিটালে পাচ্ছেন? টেল মি। স্যার এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটার জন্য ক্যাপিটালে থেকে মাইনাস হবে। ইয়াস, মানে ফার্স্ট অফ অল আমি যদি আজকে রিপেয়ার করি, ঠিক আছে, রিপেয়ার হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। সো রেভিনিউ এক্সপেন্ডিচার কি? রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে আমার এক্সপেন্স, এন্ড এক্সপেন্স হলে আমার প্রফিট কমে যায়, দ্যাট মিনস আমার ক্যাপিটাল 400 টাকা কমে গেছে। এটা কি ক্লিয়ার? আর দ্বিতীয়ত Yes, sir. হচ্ছে আমার লায়াবিলিটি বাড়লো কেন? আপনাদের অনেকেরই কোশ্চেন আসতে পারে যে এটা তো আমার অ্যাসেট কমে যাওয়া উচিত ছিল, আমার কথা হচ্ছে on account। আমি এটা বাকিতে করাইছি। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। সো যখন এটা দেখবেন যে লায়াবিলিটিতে, দ্যাট মিনস ইটস অন অ্যাকাউন্ট। ঠিক আছে, সো এই জন্য আমার লায়াবিলিটি বেড়ে গেল, ক্যাপিটাল কমে গেল। ওনার্স উইথড্রয়াল, ওনার্স উইথড্রয়াল হচ্ছে ড্রয়িংস, হচ্ছে আপনি বিজনেস থেকে আপনার টাকা নিয়ে নিলেন, তাহলে ক্যাশ কমে যাবে আর ওইদিকে ক্যাপিটালও কমে যাবে আপনার। ঠিক আছে, পেমেন্ট অফ লোন, আপনি লোন যদি শোধ করে দেন, প্রথমত হচ্ছে আপনি যে ক্যাশটা, আপনার ক্যাশ কমে যাবে, সো অ্যাসেট কমে গেল, আবার ওই দিক দিয়ে আপনার কি হলো, লায়াবিলিটিও কমে গেল। ওকে, আর কালেকশন অফ অ্যাকাউন্টস এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নাম্বার 5 এর সাথে নাম্বার 10 ইজ রিলেটেড। নাম্বার 5 এ আপনি কি করছেন, যে সেল করেছেন অন ক্রেডিট, যার কারণে আমার অ্যাকাউন্টস রিসিভেবল হয়েছে আর ওইদিকে আমার ইনকাম হয়ে গেইন হয়েছে, দেখে ক্যাপিটাল বেড়ে গেছে। এইবার আপনি কাস্টমারের কাছ থেকে টাকা পেয়েছেন, তাহলে দেখেন এই কাস্টমারের কাছ থেকে টাকা পেলে আপনার ক্যাপিটালে কোনো ইম্প্যাক্ট আছে? চিন্তা sir. করে বলেন, ক্যাপিটালে কেন ইম্প্যাক্ট নাই? আপনি তো টাকা পেলেন। স্যার আমি তো একবার সেলস যখন আমি করছি তখন ক্যাপিটালে দেখাইছি রেভিনিউ হিসাবে, এখন তো আমার Very নগদ good. টাকা আসছে, সম্পদ বাড়ছে, একই সাথে আমার অ্যাকাউন্ট রিসিভেবলটা কমে যাবে স্যার। না মেহেদি, থ্যাংক ইউ। আর না, আমার যেটা দরকার সেটা একদম অ্যাকুরেটলি বলেছেন। তো জিনিসটা হচ্ছে যে এক হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল কমে গেল, এটা হচ্ছে আমার মাইনাস, আর পজিটিভটা হচ্ছে আমি ক্যাশ এখন আমি অ্যাড করেছি, সো আমার অ্যাসেট সাইডে এটার ইম্প্যাক্ট হবে। ওকে, সো ফাইনালি আমার টোটাল অ্যাসেট হচ্ছে 36,450, লায়াবিলিটি ইজ 20,600, ক্যাপিটাল হচ্ছে 15,850। কোনো জায়গাতে আমার ইমব্যালেন্স নাই, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। সো যাই আপনার হয়, যাই ট্রানজেকশন হয়, তাকে আপনি কি করবেন, এই 5টা ক্যাটাগরিতে আমরা তাকে রেকগনাইজ করি। ঠিক আছে, এন্ড যাই আমার ট্রানজেকশন হয়, অ্যাসেট বাড়লে আমার ডেবিট, কমলে হচ্ছে ক্রেডিট, লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল যদি বেড়ে যায় সেটা হচ্ছে আমার ক্রেডিট, কমে গেলে হচ্ছে আমার ডেবিট, এন্ড দিন শেষে আমার টোটাল অ্যাসেট সাইড মাস্ট ইকুয়াল লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল সাইড। ঠিক আছে, আচ্ছা, এটা এখন আমি আপনাদেরকে লাইট ওয়েট কিছু জিনিস বুঝে আমি চ্যাপ্টারটা ক্লোজ করবো। সেটা হচ্ছে, এটা আমাদের চ্যাপ্টার 1 আর 2 থেকে এটা এক্সামে আসে মাঝে মধ্যে, কনসেপ্ট গুলো অ্যাক্রুয়ালস কনসেপ্ট। অ্যাক্রুয়াল কনসেপ্ট হচ্ছে আমরা যখন অ্যাকাউন্টিং করি আমরা ক্যাশ বেসিসে করি না। একটা সময় ছিল যে আপনি সেল করে টাকা পেলে তখন আপনি রেভিনিউ রেকগনাইজ করতেন। ঠিক আছে, এক্সপেন্স টাকা না পেমেন্ট করলে আপনি এক্সপেন্স রেকগনাইজ করতেন না। সো ফাস্ট ফরওয়ার্ড টু আইএফআরএস এন্ড আইএস, আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যে তারা বললো যে না, তুমি যখন সেল করবা, টাকা পাও কি না পাও, ইউ রেকগনাইজ সেলস। আর তুমি যখন এক্সপেন্স করবা, টাকা দাও কি না দাও, তুমি এটাকে এক্সপেন্স হিসেবে রেকগনাইজ করবা। সো টাকা যদি বাকি থাকে, এক্সপেন্স যখন আমার হয় তখন আমি পেয়েবল ক্রিয়েট করি, আর যখন আমি ইনকাম যদি আমি করি, ঠিক আছে, মানে আর্ন যদি আমি করি কিন্তু আমি এখনো টাকা যদি না পাই, তাহলে তাকে আমরা কি করি, অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে রেকগনাইজ করি। বাট আমার তাকে সেলস হিসেবে রেকগনাইজ করতে হবে, তাকে এক্সপেন্স হিসেবে রেকগনাইজ করতে হবে। ঠিক আছে, এইটাই এখানে বলার উদ্দেশ্য। ওকে, সো আমাদের আইএস and IFRS is based on accruals concept, not cash মানে basis of account. এইবার হচ্ছে ট্রু এন্ড ফেয়ার ভিউ, একটা বেসিক কনসেপ্ট, এটা আপনাদের এখানে কনসেপ্টটা নেন মাথা থেকে। ঠিক আছে, ট্রু মানে কি বুঝায়? ট্রু মানে হচ্ছে আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন, ইটস ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। ঠিক আছে, ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, এই ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
এটা আপনার অডিট অ্যাসুরেন্সও পাবেন। আমরা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ সারা জীবন জানবো করবো, এই যে আমি এখনো দেখি এটা। ঠিক আছে, ট্রু মানে হচ্ছে আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করছেন তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। এবার আমাকে বলেন, আমি কি আপনাকে বলবো যে 100% ভুল ভ্রান্তি ছাড়া আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? এনিবডি আমাকে বলেন। না No, স্যার, sir. কারণ আমরা রিজনেবল অ্যাসুরেন্স টাইপ। রিজনেবল অ্যাসুরেন্স ইয়েস, বাট যখন স্যার আমরা কাজ করি তখন তো স্যার আমরা স্যাম্পলিং বেসিসে কাজ করি, কারণ ওইখানে আমাদের 100% এনশিওর করা মানে সম্ভব হয় না। অ্যাকুরেট। ঠিক তারপরে আছে, কিছু প্রভিশন থাকে স্যার, যেগুলো হচ্ছে আপনার এস্টিমেটেড, যেরকম ইলেকট্রিসিটি বিল, সেজন্য যে এস্টিমেটেড কিছু নেওয়া হয় সেজন্য আছে একদম ট্রু হয় না স্যার, এরকম কিছু কি? না আপনারা কারেক্ট, অনেকটুকু কারেক্ট। এবার আমি আপনাদেরকে জাস্ট পিন পয়েন্ট করছি। আমি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, মানে হিউম্যান বিং তো আমরা, তাই না? মিস্টেক হতেই পারে। ঠিক আছে, সো মিস্টেক আমি যখন, তাহলে যদি আমি বলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছি এন্ড আমি ট্রু কনসেপ্ট ইউজ করছি, খেয়াল করেন, তার মানে ট্রু মানে যেটাকে আমি বলছি আপনাকে যে 100% অ্যাকুরেট। ইজ দিস পসিবল? নো। যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে, বাট আমি যখন ট্রু বলবো, আই নিড টু এনশিওর যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই। এই ওয়ার্ডটা আমি এখানে বোঝাতে চাচ্ছি। এটা আমাদের ট্রু ফলসে কিছু এমসিকিউতে আসছে, স্টুডেন্টরা যেটা মনে করে যে ট্রু মানে হচ্ছে 100% অ্যাকুরেট। দ্যাট ইজ নট দ্য কেস। আমাকে এখানে যেটা হবে যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই। এবার আমি আপনাকে ওয়ার্ডটা বলি, মিসস্টেটমেন্ট মানে মিস্টেক, ঠিক আছে? আর ম্যাটেরিয়াল মানে হচ্ছে কি, এই ওয়ার্ডটা একটু পরে আমি এখানে আসছি আপনাদেরকে। এটা কোথায় আছে ম্যাটেরিয়ালটা, আমি আগে একটু শো করি আপনাদেরকে। যে যে কোনো ইনফরমেশনকে আমরা ম্যাটেরিয়াল হিসেবে গণ্য করব, যেটা যদি আপনি বাদ দেন বা যদি ভুল করে প্রেজেন্ট করেন, তাহলে আপনার ইউজারদের ডিসিশন মেকিং চেঞ্জ হয়ে যাবে। ইউজারদের ডিসিশন মেকিং কি, আমি ইনভেস্ট করব না করব না একটা বিজনেসে। আজকে যদি আপনি একটা বড় কোনো এক্সপেন্স বাদ দিয়ে দেন, এই যে ওয়ার্ডটা অমিট করে দেন, তাহলে আমি কি হবে, আমি দেখবো প্রফিট হাই, আমি ওই বিজনেসে ইনভেস্ট করবো। বাট ওই এক্সপেন্সটা যদি থাকতো, ঠিক আছে, তাহলে প্রফিট হয়তো কমে যেত, তাহলে আমি হয়তো ইনভেস্ট করতাম না। তার মানে কি, ম্যাটেরিয়ালিটি হচ্ছে এমন কোনো একটা আইটেম, এমন কোনো একটা মিস্টেক বা এমন কোনো একটা অমিশন, যেটা হলে ইউজারের ডিসিশন মেকিং চেঞ্জ হয়ে যাবে। অনলি দেন দ্যাট আইটেম ইজ ম্যাটেরিয়াল। সো আমাদের অ্যাকাউন্টিং কিন্তু যে কথাটা বলছেন আপনারা, যে রিজনেবল অ্যাসুরেন্স এর কথা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা আসলে রিজনেবল অ্যাসুরেন্স এর বেসিসে কাজ করি। আমরা কেউ বলবো না যে আমরা 100% ঠিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবো। সো আমরা যেটাকে ট্রু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, ইটস নট 100% অ্যাকুরেট। ইট মিনস যে তার মধ্যে কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই, মানে এমন কিছু নাই, এমন কোনো ভুল নাই যেটা ডিসিশন মেকিং চেঞ্জ হয়ে যাবে। আই হোপ আই এম ক্লিয়ার টু ইউ অল। ঠিক আছে, আর ফেয়ার যখন আমরা বলি, ফেয়ার মানে হচ্ছে ফেইথফুল রিপ্রেজেন্টেশন। ফেইথফুল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে আমার এখানে কোনো সাবজেক্টিভ কোনো বায়াস নাই, যে আমি, আমাকে অপশন দেওয়া আছে, আমাকে আইন আমাকে অ্যালাউ করে, কিন্তু আমি এমন ভাবে করবো না যেটা আমার পয়েন্ট অফ ভিউটাকে আমি ইমপ্লিমেন্ট করতেছি। সো দিস মিনস ইট ইজ অবজেক্টিভ, নো সাবজেক্টিভ বায়াসনেস ইজ ইনভলভড। টেল মি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। No, আশা sir, করি নাই। আপনাদেরকে এই কনসেপ্টটা বুঝাতে চাচ্ছি। ঠিক আছে, গোয়িং কনসার্ন, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট এরিয়া। আপনারা লাকি যে এগুলো ডেফিনিশন এখনো এক্সামে আসে না, ঠিক আছে, বাট ছোট ছোট এমসিকিউ আসে এখানে। সো আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, আমরা সবসময় গোয়িং কনসার্ন কনসেপ্টে তাকে প্রিপেয়ার করি। এন্ড গোয়িং কনসার্ন মানে হচ্ছে আমার বিজনেসটা ইনডেফিনিট ফিউচার পর্যন্ত সে বিজনেসে থাকবে। মানে আজকে যখন আপনি অডিট করতে যাবেন, আপনাকে সবার আগে চেক করতে হবে যে আপনার বিজনেসটা 1-2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, যদি সে 1-2 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়, তখন তাকে আমরা আর গোয়িং কনসার্ন কনসেপ্ট তাকে রাখবো না। তাকে আমরা ব্রেকআপ ভ্যালু হিসাবে তাকে আমরা কনসিডার করে তখন আমরা অ্যাকাউন্টিং ফলো করবো। বাট মেজরিটি অফ দ্য বিজনেস যখন আমরা তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, যদি আপনি আজকে কোম্পানির লোক হন আর আমি যদি অডিটর হই, তাহলে আমাকে অ্যাসেস করতে হবে যে তার গোয়িং কনসার্ন আছে কিনা। আর গোয়িং কনসার্ন বলতে আমি বোঝাচ্ছি যে বিজনেস ইনডেফিনিট ফিউচার পর্যন্ত কন্টিনিউ করবে। ঠিক আছে, হুইচ মিনস বিজনেসের কন্টিনিউইটি আছে, প্রফিট করছে, মানে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন গোয়িং কনসার্ন বেসিসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, তখন এটা একরকম হবে, এটা কস্ট বেসিসে হয়। আর যদি আমি আজকে ধরে নিই যে বিজনেস আর কন্টিনিউ করবে না, তখন কিন্তু তাকে আমরা ব্রেকআপ ভ্যালুতে মেথডে তাকে আমরা ইয়ে করি। তখন যেটা করি, তাকে মার্কেট ভ্যালু আমরা তাকে রেকগনাইজ করে থাকি, যেটা ইউজুয়ালি অনেক লো হয়ে থাকে। কারণ তখন আপনার ফিক্সড অ্যাসেটের দাম আর আগের দাম থাকবে না, অনেক কমে যাবে, কারণ আপনার বিজনেস তো বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড।
অ্যান্ড গোয়িং কনসার্ন কখন হয়? এই গোয়িং কনসার্নে আমি এতটা ডেপথে যাব না, এটা আপনারা জাস্ট একটু দেখে রাখেন। গোয়িং কনসার্ন এক, আপনার বিজনেসের লিকুইডিটি পজিশন খারাপ হয়ে যাচ্ছে, আপনি ব্যাংকের থেকে লোন পাচ্ছেন না, ঠিক আছে, আপনি কাস্টমারদের কাছ থেকে টাকা পাচ্ছেন না। আচ্ছা, তহিদ, ফেয়ার মানে হচ্ছে ফ্রি ফ্রম সাবজেক্টিভ বায়াস। ঠিক আছে, ফ্রি ফ্রম সাবজেক্টিভ বায়াস হচ্ছে, আমি আপনাদের খুব সহজ এক্সাম্পল দিই। আজকে আমাকে আইএফআরএস বলছে যে আমি যে কোনো অ্যাকাউন্টিং মেথড ইউজ করতে পারি, কিন্তু আমাকে দেখতে হবে যে আইএফআরএস আমাকে অ্যালাউ করলো, আমাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে। যেমন আমি আপনাকে আবারই এক্সাম্পল নিয়ে গেলাম, ফাইন্যান্সিয়াল লিজ এন্ড অপারেটিং লিজ। আমাকে যদি দুটোই পারমিট করে থাকে, কিন্তু আমি জানি যে ফাইন্যান্সিয়াল লিজ দেখালে আমার প্রফিট বেশি আসবে, অপারেটিং লিজ দেখালে আমার প্রফিট কম আসবে, ঠিক আছে, কিন্তু আমি যদি দেখা গেল যে আমি আজকে তাকে ফাইন্যান্সিয়াল লিজ দিয়ে আমি প্রফিট ইচ্ছা করে কম দেখাচ্ছি, মানে প্রফিট বেশি দেখাচ্ছি, তাহলে এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাকে বিজনেসের নেচার শ্যাল ডিকটেট হোয়াট অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড পলিসি শুড আই ইউজ। আমি অপশন থাকলো মানেই না যে আমি তাকে ইচ্ছা মতো ইউজ করবো। সো দ্যাট ইজ দ্য কেস অফ ফেয়ারনেস, মানে সাবজেক্টিভিটি এখানে নাই, এখানে আমি অবজেক্টিভলি আমি করছি, আমার কিপিং মাই স্টেক হোল্ডার ইন মাইন্ড। ওকে, আচ্ছা, গোয়িং কনসার্ন যেটা বলছিলাম যে আমার গোয়িং কনসার্ন প্রবলেম গুলা কি, এক হচ্ছে লিকুইডিটি পজিশন, ব্যাংক যদি আমাকে লোন না দিয়ে থাকে, আমাকে যদি লিমিট না দেয়, আমি কিন্তু বিজনেস কন্টিনিউ করতে পারবো না, কারণ তখন আমি প্রোডাকশনের জন্য টাকা দিতে পারবো না, সাপ্লায়ারকে টাকা দিতে পারবো না। সো দ্যাট ইজ আ কেস অফ লিকুইডিটি পজিশন ডিটেরিওরেটিং। এটা হচ্ছে আপনারা যখন অডিট করতে যাবেন, আপনারা গোয়িং কনসার্ন যখন চেক করবেন, এই পয়েন্ট গুলাকে চেক করবেন, ঠিক আছে। নাম্বার টু, হাই ফাইন্যান্সিয়াল রিস্ক। দেখা গেল যে লোনের পেমেন্ট করতে দেরি হচ্ছে, বা লোনের পেমেন্ট টাইমলি করতে পারছে না, বা লোনের পেমেন্ট 2-3 মাস ধরে মিস হচ্ছে, তখন আমরা এটাকে বলি হাই ফাইন্যান্সিয়াল রিস্ক, ঠিক আছে। নাম্বার থ্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা বিজনেসের বেসিক কেসে যদি বুঝেন তার গোয়িং কনসার্ন হবে কি হবে না, আপনি কিভাবে বুঝবেন? আপনি দেখবেন সে টানা কয়েক বছর ধরে লস করে যাচ্ছে, তাহলে দ্যাট ইজ আ কেস অফ সিগনিফিকেন্ট ট্রেডিং লস, যেটা গোয়িং কনসার্নের একদম মোস্ট ইম্পর্টেন্ট আপনার সিমটম। অ্যাগ্রেসিভ গ্রোথ স্ট্র্যাটেজি। অনেক বিজনেস আছে যে ধুমায় সেল করে, ইভ্যালি কি করতো একটা সময়, যে আপনাকে অল্প দাম দিয়ে সেল করে দিত, ঠিক আছে, বাকিতে সেল করে দিত, সেল করে করে এমন করছে তার ব্যালেন্স শিট আপনার সে বড় করছে, সে রিসিভেবল বড় করছে, আবার ওইদিকে সেলস বাড়াইছে, সে গেইন দেখাইছে, কিন্তু এই গেইন তো আসলে সাস্টেইনেবল না, কারণ এই রিসিভেবল গুলো তো সে রিয়ালাইজ করতে পারে না, রাইট। তো এই টাইপের অ্যাগ্রেসিভ গ্রোথ স্ট্র্যাটেজি যেটা আছে, যেটা আসলে আপনি সাস্টেইনেবল না, সেই টাইপের কেসে কিন্তু আপনি গোয়িং স্পন্সর হিসাবে একটা বিজনেসকে মার্ক করতে পারেন, ঠিক আছে। ইনক্রিজিং লেভেল অফ শর্ট টার্ম এন্ড ওভারড্রাফট, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা অনেক বিজনেস আছে তারা আসলে ফাইন্যান্সিং এর ম্যাচুরিটি বুঝে না, যেখানে লং টার্ম দরকার সেখানে শর্ট টার্ম লোন নেয়, আর যেখানে শর্ট টার্ম লোন সেখানে লং টার্ম লোন নেয়। এটার ইম্প্যাক্ট কি আমি বলি, আপনার দরকার মেশিনারি পারচেস করবেন, লং টার্ম লোন, 5 বছরের লোন, আপনি কি করলেন, ওই সেম অ্যামাউন্ট গিয়ে 1 বছরের জন্য একটা ব্যাংক ওভারড্রাফট নিয়ে আসলেন, তাহলে এত বড় ওভারড্রাফট নিয়ে আসলেন, সেটা আপনি শোধ করতে পারবেন না, ঠিক আছে। সো এই জিনিসগুলো যখন হয় তখন আপনার গোয়িং কনসার্ন প্রবলেমে আসে। আর এটা হচ্ছে ইনএবিলিটি অফ দ্য কোম্পানি টু মেনটেন লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিও হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। যদি আমরা দেখি যে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি কমে যাচ্ছে, আমার লায়াবিলিটি বেড়ে যাচ্ছে এন্ড কারেন্ট অ্যাসেট কমে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে, দিজ আর সিমটমস অফ গোয়িং কনসার্ন। সিরিয়াস লিটিগেশন ফেসড বাই কোম্পানি, এটা মানে হচ্ছে বড় বড় কিছু মামলা আছে যেটা একটা কোম্পানিকে একেবারে নাই করে দেয়, ঠিক আছে, একেবারে নাই করে দেয়। অনেক বড় বড় বিজনেস আপনার জাস্ট একদিনের ব্যবধানে নাই হয়ে গেছে, ঠিক আছে। আপনি দেখবেন যে বাইরের দেশের ভোলসওয়াগনের দেখবেন একটা বড় লিটিগেশন আসছিল, যে তারা যেটাকে এনার্জি এফিশিয়েন্ট বলে থাকে ওদের গাড়ির ইঞ্জিনকে, দেখা গেছে যে এটা জার্মানিতে ওটা ব্রিজ করতো, কিন্তু সেটা কখনো মানে এটা শেয়ার করে, সেটা একটা অডিট টেস্টে সে ধরা পড়েছে, পরে আপনার জার্মানিতে তার অপারেশন কয়েকদিন যাবত তার বন্ধ ছিল, অন্য কোনো ছোট কোম্পানি হলে সে বন্ধ হয়ে যেত। সো এই সিরিয়াস লিটিগেশন গুলো আছে কিনা একটা কোম্পানির বিরোধিতা আপনাকে খেয়াল করতে হবে। ইন্টারনাল ম্যাটার্স, অনেক সময় কোম্পানির কিছু ছোট ছোট কেস থাকে যে লেবাররা কাজ বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, অনেক সময় দেখা যায় শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রির লেবাররা মারা গেলে স্ট্রাইক করে আপনার কোম্পানি বন্ধ করে দেয়। সো এগুলো কিন্তু অনেক সময় দেখতে হবে যে গোয়িং কনসার্নের ইস্যু কিনা। আর লাস্ট ওয়ান, ব্যাংক্রাপসি অফ মেজর কাস্টমার অফ আ কোম্পানি। এটা আপনারা অনেকে হয়তো মনে করেন যে একটা কাস্টমার চলে গেলে একটা বিজনেসের কি হয়, কিন্তু কিছু কিছু বিজনেসকে আপনার মনে রাখতে হবে তার কাস্টমার কিন্তু হাতে গোনা কয়টা। যেমন আজকে আপনারা মেশিনারি একটা সেলস এর কথা বললেন, যে আজকে যদি আমি মেশিনারি প্রডিউস করে সেল করি, আমাকে দেখতে হবে মেশিনারির যারা কাস্টমার তারাও কিন্তু বড় বড় পার্টি। সো ওরকম একটা বড় পার্টি যার কাছে আমার মেজরিটি সেল যদি হয়, সেই পার্টি যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে আমিও তার সাথে দেউলিয়া হয়ে যাব, ঠিক আছে। সো দিজ আর গোয়িং কনসার্ন ইন্ডিকেটরস এন্ড সিমটমস, ওকে।
ম্যাটেরিয়ালিটি একটু আগে আমি আপনাদেরকে বলেছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড রিপোর্টিং এটা আগে আসতো, এটা এখন আপনাদের জন্য এখন আর নাই, আমি এক্সাম লাস্ট 3 পেপারসে পাইনি, ঠিক আছে। আর শেষ, ডিপার্চার ফ্রম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এত কথা বলে আপনাদেরকে আমি ডিফারেন্ট কথা বলছি, ওকে। এটাই লাস্ট এরিয়া, এন্ড আফটার দিস আই এম গোইং টু, আপনাদেরকে বলবো এই স্লাইডসটা ভালো করে গো থ্রু করবেন, আপনি সরে আসতে পারেন, ঠিক আছে। কিন্তু চাইলেই কি আপনি আইএফআরএস থেকে সরে আসতে পারবেন? ইউ ক্যানট। সেটা করতে হলে আপনাকে নাম্বার ওয়ান যেটা দেখতে হবে যে আপনি যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইউজ করছেন সেটা মিসলিডিং, মানে আইএস এন্ড আইএফআরএস ইজ মিসলিডিং, ঠিক আছে। এন্ড সে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মানে প্রডিউস করছে বা যে ডেটাটা আপনার শেয়ার করছে, ইটস নট গিভিং আ ট্রু এন্ড ফেয়ার ভিউ, ঠিক আছে। দিস ইজ ইম্পর্টেন্ট। তার মানে আমি আইএফআরএস থেকে তখনই সরে আসবো যখন আইএফআরএস আমাকে ভুল প্রেজেন্টেশন করছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রেজেন্টেশন, এন্ড আমার প্রসেস ইজ কারেক্ট। সো এটা কি খুব স্বাভাবিক? এটা স্বাভাবিক না। এটা হচ্ছে আপনাকে যে কোনো আইনেই দেখবেন যে আপনাকে একটা এক্সেপশন থাকে। সো আইএস এন্ড আইএফআরএস ইজ নাথিং বাট মানে আপনার লস এন্ড রেগুলেশনস। আজকে একটা কথা আপনারা আমাকে শুরুতে বলেছিলেন যে তানভীর না তৈয়ব, যে ইজ ইট অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট, অ্যাকাউন্টিং ইজ আ সায়েন্স। আমি একটাই কথা বলবো, অ্যাকাউন্টিং ইজ নাথিং বাট আ ল, রুলস এন্ড রেগুলেশনস, এতটুকুই বলবো আর কি, ঠিক আছে। সো আপনি তখনই ডিপার্চার করতে পারবেন যখন আপনার প্রেজেন্টেশন ইজ মোর অ্যাকুরেট এন্ড আইএফআরএস এন্ড আইএস ইজ মিসলিডিং। এটা আমি জীবনেও চোখে দেখিনি, ঠিক আছে। বাট একটা কেস আমি দেখেছি যেটা হচ্ছে ডিপার্চার হয় যে রেগুলেশন যদি আপনাকে ডিকটেট করে। যেমন আমরা ব্যাংকে আছি, আমাদের অনেক অ্যাকাউন্টিং আছে যেটা আমাকে বলে যে তুমি আইএফআরএস ফলো করবা না, ঠিক আছে। তুমি আমাদের বাংলাদেশ ব্যাংকের কিছু অ্যাকাউন্টিং প্রসেস আছে সেভাবে আমরা ইয়ে করি। যেমন সবচেয়ে বেসিক জিনিস হচ্ছে লোন লস পোর্টফোলিও। আমাদের যে ব্যাংকের অ্যাসেট হচ্ছে গিয়ে লোনস। সো লোনস যদি আইএফআরএস 9 অনুযায়ী আমরা রিপোর্টিং করতাম, তাহলে তাকে যেই দিনই আমি দেখতাম সে খারাপ, সেই দিনই তাকে ফুললি 100% প্রভিশন করে দিতাম, দ্যাট ইজ আইএফআরএস। কিন্তু বাংলাদেশ ব্যাংক বললো না, দাঁড়াও, তোমরা তাকে যেই দিনই বুঝবা সে খারাপ হয়েছে সেদিনই তাকে করবা না। বাংলাদেশ ব্যাংক আমাকে বললো যে এজিং করে দিছে 0 to 90 days, 90 to 180 days, 90 to 270 days, 270 to 365, then 365 plus days, এইভাবে করে আমাকে প্রভিশনের একটা ওয়ে করে দিল। সো এটাই আমি আপনাকে বলছি যে ডিপার্চার, আমাদের আইএফআরএস বলে যে আইএফআরএস যদি মিসলিডিং হয় তাহলে আমি ডিপার্চার করি। আর আরেকটা হচ্ছে লোকাল মার্কেটের ইয়ে বললাম যে যেখানে আমাকে লেজিসলেশন বলে যে না তুমি এভাবেই করো, তাহলে আমি ডিপার্চার করবো ফ্রম মাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এন্ড যখন ডিপার্চার করবেন ইউ হ্যাভ টু এনশিওর, খেয়াল করে দেখবেন, আপনাকে এই 4টা কথা বলতে হবে। ফার্স্ট অফ অল বলবেন যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ ফেয়ারলি প্রেজেন্টেড। তারপর বলবেন যে আপনি সব অ্যাকাউন্টিং আইএফআরএস এন্ড আইএস অ্যাপ্লাই করেছেন এক্সেপ্ট ওয়ান, ঠিক আছে। থার্ড বলবেন যে কোন টাইটেলটা, কোন আইএফআরএস আইএস কে আপনি এক্সেপশন করেছেন, ঠিক আছে। এন্ড সেটাতে কত, এটা আপনি এক্সেপশন না করলে কি হতো, এন্ড এক্সেপশন করাতে কি চেঞ্জ আসছে, ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আসছে, ঠিক আছে। সো এই 4টা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে ফর লাইফ, এই নলেজ গুলো আপনারা নিয়ে নিন, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির কথা আমি বলছি যে কিছু করি, এটা আপনাদের জন্য এখন দরকার নেই, এটা আরো সিনিয়র লেভেলে আপনারা করবেন ইনশাল্লাহ, স্টাডি করবেন। আর লাস্টে হচ্ছে প্রসেস অফ অ্যাকাউন্টিং রেকর্ড কিপিং, দিস ইজ চ্যাপ্টার 3, ঠিক আছে। আমি একটু জাস্ট বেসিক বলে নিচ্ছি। ট্রানজেকশন হবে আগে, ঠিক আছে। ট্রানজেকশনের পর তাকে অ্যানালাইজ এন্ড ক্লাসিফাই করবেন, কি অ্যাকাউন্টে রেকর্ড করবেন, ঠিক আছে। তারপর তাকে জার্নাল করবেন, জার্নাল রেকর্ড হচ্ছে তাকে ডেবিট ক্রেডিট হিসাবে তখন রেকর্ড করে বুক অফ অরিজিনাল এন্ট্রিতে নিয়ে আসে। পোস্টিং, পোস্টিং হচ্ছে তাকে আপনি ক্লোজ অফ করছেন। লাস্টে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করবেন, তারপর আপনি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিবেন কোনো ভুল থেকে থাকলে। আর লাস্টেরটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, আর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে। দিস ইজ ইট, দিস ইজ নাথিং বাট এন এক্সাম্পল, বইয়ের একটা এক্সাম্পল অনেক পুরনো। দিস ইজ চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2, অনেক টেনে নিয়ে গেছি আপনাদের কাছে। I hope this is clear to you, and this is it for chapter 1 and 2. Next class আপনাদেরকে আমি চ্যাপ্টার 3 and চ্যাপ্টার 4 আমি কন্টিনিউ করবো। চ্যাপ্টার 3 হচ্ছে আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি, ভেরি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 4 এ আমাদের ট্যাক্স ভ্যাটের কিছু আছে এন্ড কিছু কনসেপ্টস, যে জিনিসগুলো আপনাদেরকে ফিউচারে অনেক হেল্প করবে। সো নেক্সট ক্লাস ইজ অলসো ইম্পর্টেন্ট টু ইউ। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি বলবো যে চ্যাপ্টার 6, যেটা আমি হয়তো আমার 3rd ফ্রাইডে যখন আমি আপনাদের ক্লাস নিব তখন আমি আপনাদের। So far, any questions, any challenges, any suggestions? I wish to listen to you. একটা কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারে অফসেট টার্মটা আমার একটু সমস্যা হচ্ছে। আসসালাম, শুনতে পাচ্ছি না। ফার্স্ট চ্যাপ্টারে অফসেটিং আছে, ওই টার্মসটা আমি বুঝতে পারছি না ভালো। আচ্ছা, ঠিক আছে?
অফসেটিং আছে, হিস্ট্রিক্যাল কস্ট কনসেপ্ট আছে, তিনটা জিনিস আছে যেটা কিনা আসলে চ্যাপ্টার 7-এ চলে আসছে। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি আসলে আপনাদেরকে এখানে এটা পড়াইনি, ঠিক আছে। অফসেটিং ইজ অ্যান ইন্টারেস্টিং কনসেপ্ট। অফসেটিং হচ্ছে, লেটস জাস্ট সে আপনি সেল করেছেন, ঠিক আছে, 100 টাকার সেল করেছেন। এখন যদি ধরেন 10 টাকার প্রোডাক্ট আপনার রিটার্ন আসে, আপনি তাকে কি করবেন বলেন? কোন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ইউজ করবেন আসলাম? বুঝতে পারি চিন্তা করে বলেন। 100 টাকার, আবার বলি, ঠিক আছে, 100 টাকার সেলস করেছে, এখন 10 টাকা আপনাকে রিটার্ন আসছে, হোয়াট উড বি ইউর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? আমি যদি আরো সহজ করে বলি যে সেল যখন করি, সেলস ক্রেডিট, রিসিভেবল ডেবিট, এটা কি ক্লিয়ার আসলাম? জি স্যার। আচ্ছা, এবার যদি আমাকে কাস্টমার রিটার্ন করে দেয়, আমরা ছোটকালে শিখে আসছিলাম কি, রিটার্ন ইনভার্স ডেবিট, ঠিক আছে, আর রিসিভেবল আমার স্যার credit। রিভার্স এন্ট্রি হবে। হ্যাঁ, কিন্তু আমরা অফসেটিং কনসেপ্ট আপনাকে বলে যে আপনি রিটার্ন ইনভার্স দিয়ে আলাদা কোনো কিছু ক্রিয়েট করবেন না, আপনি সেলসকেই ডেবিট করবেন, ঠিক আছে, সেলস ডেবিট, রিসিভেবলস ক্রেডিট। সো হোয়াট আই এম ডুইং হিয়ার, সেটা হচ্ছে আমার কিছু ইনকাম থাকবে, আমার কিছু এক্সপেন্স থাকবে, যেগুলোকে আমি রিভার্স করতে পারবো, দ্যাট ইজ অফসেটিং, ঠিক আছে। আমি আমাদের ব্যাংকের একটা এক্সাম্পল আপনাকে বললে বুঝবেন। আমাদের অনেক লিগাল এক্সপেন্স আছে জানেন, প্রচুর পরিমাণে আমরা আমাদের মামলাগুলা যে চলে ওটাকে আমরা লিগাল এক্সপেন্স হিসাবে বুক করি। সো এক্সপেন্স গুলো আমাকে আমরা সবসময় ডেবিট করি। অনেক কেসে থাকে আমরা যখন কাস্টমারের কাছ থেকে পরে টাকা আদায় করতে পারি, ওই টাকাটা দিয়ে আমরা কি করি, লিগাল এক্সপেন্সকে ক্রেডিট করি, মানে লিগাল এক্সপেন্সকে আমরা অফসেট করি। দিস ইজ অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যে আমরা এক্সপেন্সকে নেট অফ করতে পারি, আমরা সেলসকে বা আমরা রেভিনিউকে নেট অফ করতে পারি, দ্যাট ইজ অফসেটিং। সো কোথায় আমরা অফসেট করতে পারবো, কোথায় অফসেট করতে পারবো না, দিস ইজ অফসেটিং কনসেপ্ট। সো এখানে অফসেটিং কনসেপ্ট হচ্ছে আপনি যেই রেভিনিউ আর্ন করেছেন যেই হেডারে, সেই হেডারেই আপনি তাকে রেভিনিউকে অফসেট করতে পারবেন। যেই এক্সপেন্সে আপনি ইনকার করেছেন সেই এক্সপেন্সকেই আপনি অফসেট করতে পারবেন। তার মানে কি, আজকে আমি লিগাল এক্সপেন্স আমি করলাম, আর ওই দিক দিয়ে দেখা গেল কি যে আমি ইউটিলিটির কিছু টাকা ফেরত পেলাম, ইন্স্যুরেন্সের কিছু টাকা ফেরত পেলাম, আমি ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আমি রেভিনিউকে, আমি আমার লিগাল এক্সপেন্সকে আমি অফসেট করতে পারবো না, ঠিক আছে। অফসেটিং কনসেপ্ট হচ্ছে, ইয়েস আই এম অ্যালাউইং ইউ টু অফসেট ওয়ান এক্সপেন্স উইথ কন্ট্রা এক্সপেন্স, বাট সেটাকে সেই নেচারেরই হতে হবে, অন্য কোনো এক্সপেন্স দিয়ে আমি আমার একটা এক্সপেন্সকে আমি অফসেট করতে পারবো। আসসালাম, আর ইউ ক্লিয়ার? আচ্ছা, সো এই চ্যাপ্টারে ম্যাটেরিয়ালিটি ছিল, অ্যাগ্রিগেশন আছে। অ্যাগ্রিগেশন হচ্ছে সিমিলার নেচারের ট্রানজেকশনকে আমরা ক্লাবড করে একটা আইটেম হিসাবে দেখাতে পারি, ঠিক আছে। আর দুটো জিনিস আছে, একটা হচ্ছে বিজনেস এন্টিটি কনসেপ্ট, দ্যাট মিনস আপনি ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আপনি বিজনেসের ওনার হতে পারেন, কিন্তু আপনি অ্যান্ড ইউর বিজনেস আর সেপারেট এন্টিটি। সো যখন আপনি বিজনেসের ক্যাপিটাল দিচ্ছেন, কেউ কিন্তু বলছে না যে আপনি বিজনেসের ক্যাপিটাল দিচ্ছেন, এটা আপনার বিজনেসের মানে আপনি আর বিজনেস এক, সেটা কিন্তু না। আপনি যখন ক্যাপিটাল দিচ্ছেন, আপনার ক্যাশ ডেবিট হচ্ছে, আপনার ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে। এই ক্যাপিটাল ক্রেডিট মানে কি, বিজনেস আপনার জন্য দায়ী, এই টাকাটা আপনাকে একসময় ফেরত দিতে হবে, ঠিক আছে। দ্যাট ইজ বিজনেস এন্টিটি কনসেপ্ট, দ্যাট মিনস ইউ অ্যান্ড ইউর বিজনেস আর ডিফারেন্ট এন্টিটিস। আর হিস্ট্রিক্যাল কস্ট কনসেপ্ট হচ্ছে যাই আমরা পারচেস করি, উই শো দিস অ্যাট কস্ট ভ্যালু, ঠিক আছে। এগুলো এখন আমাদের চ্যাপ্টার 7-এ শিফট হয়ে গেছে। সো দিস ইজ ইট, এনিথিং এলস? আপনাদের কাছ থেকে, বাকিদের কাছ থেকে আমি এখনো কোশ্চেন পাচ্ছি কম, আশা করি নেক্সট ক্লাসগুলোতে আমি আরো পাবো। And I wish to স্যার know more and হ্যাঁ, স্যার একটা tell me. বিষয় জানার ছিল আমার। আচ্ছা, আমি মেহেদি আপনার কাছে আসছি, কৌশিক কোশ্চেন করছিলেন, ইয়েস স্যার। স্যার Tell me. অ্যাকাউন্টিং এরর্স গুলো যদি স্যার একটু ক্লিয়ার করতেন কাইন্ডলি। অ্যাকাউন্টিং এরর এখন পাবেন না, চ্যাপ্টার 6 থেকে আমি আসলে আই উইল এক্সপ্লেইন দিস টু ইউ, আচ্ছা ঠিক স্যার। আছে। ওকে মেহেদি, টেল মি। স্যার একটা বিষয় জানার ছিল, এই নেক্সট রবিবার থেকে আমি একটা লিস্টেড কোম্পানির অডিটের জন্য যাচ্ছি, তো ওখানে দেখলাম ডেফার্ড ট্যাক্স আছে। আচ্ছা, আমি কি হ্যাঁ। আপনার কোনো ক্লাসে কি ডেফার্ড ট্যাক্স সম্পর্কে জানতে মানে ডিপলি জানবো, নাকি না আমরা এটা স্লাইডলি চলে যাবো স্যার, এরকম না, মানে এটা আমার কোথা থেকে ক্লাসে জানবো? জানবেন, কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এ আমি এটাকে আপনাদেরকে আই উইল এক্সপ্লেইন, ঠিক আছে, কিছুটা আমি তার মানে আপনাদেরকে শেষের বলবো। দিকে স্যার? হ্যাঁ, জি স্যার। শেষের দিকে আসেন, শিখে আসেন আগে অডিট করে। প্রতীক, টেল মি। স্যার আমি ফার্স্ট চ্যাপ্টার দেখলাম যে কোড অফ ইথিক্স নামে দুইটা আছে, হুম। একটা আইসিএবি কোড অফ ইথিক্স এবং আইএফএসসি Ethics। কোড অফ ইথিক্স। হুম। যদি এটা একটু বলতেন স্যার, কারণ এটা তো এটা আমি মনে হয় স্যার পড়াবো না, দেখেছি। হ্যাঁ এটা আমি বলি, এটা আমি কেন পড়াচ্ছি না, এটা আমি কনসিয়াসলি আমি বাদ দিচ্ছি, কারণ এটা অ্যাসুরেন্স আপনারা করবেন। আর কোড অফ এথিক্স এ যেটা, এটাকে আমরা সবসময় বলি যে পিক অফ কনসেপ্ট বলি, ঠিক আছে।
এটা নিমোনিক্স আর কি, মনে রাখার জন্য আমরা এটাকে ইউজ করি এভাবে। ঠিক আছে, প্রিন্সিপালিটি, ইন্টিগ্রিটি, তারপর কনফিডেন্সিয়ালিটি, তারপর হচ্ছে গিয়ে ইয়ে যেটা অবজেক্টিভিটি, লাস্টেরটা হচ্ছে প্রফেশনাল ডিউ ডিলিজেন্স এন্ড কেয়ার। ঠিক আছে, তো এই জিনিসগুলা এটা আপনারা অনেক দেখবেন এক। আর হচ্ছে কোড অফ কন্ডাক্ট, এটার সামনে কিন্তু সিলেবাস আমি বলি, হয়তো অ্যাকাউন্টিং কিছুটা নিয়ে আসার আলাপ হচ্ছে, বাট দ্যাট উইল বি ডান ইন 2024 অক্টোবর। আমি সিলেবাসের কমিটিটাতে আমি আছি, তো দেখেছি জিনিসটা, এগুলো হয়তো নিয়ে আসবে, বাট এক্সামে আপনাদেরকে বলি অ্যাসুরেন্স উইল কভার ইট। ওই জন্য আমি বললাম না যে সময় আমার কম, যেটা এমসিকিউতে বেশি আসে আমি সেই জিনিসটা ভাবে নিয়ে আসি আপনাদের কাছে। ঠিক আছে, আপনি যদি চান প্রতীক, আই ক্যান ডেফিনেটলি এক্সপ্লেইন, বাট আমি এখন যদি করি আপনার ক্লাসমেটস উইল হ্যাং ইউ। ঠিক আছে, 10টা 6 অলরেডি। আচ্ছা, বাট আমি আপনাকে নোটটা আমি ওভাবে শেয়ার করবো, আমি হ্যান্ড আউটটা দিব যখন, ইউ উইল ফাইন্ড দিস। এনিথিং এলস, এনিবডি? স্যার আপনি তো মনে হয় না কোম্পানি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যেটা ওটা করাবেন, আপনি তো বলছেন না 10 আমি আর 12 করাবেন, তাহলে হ্যাঁ, 11 আমি ওটা, ডেফার ট্যাক্স কার থেকে শিখবো স্যার? আরে আপনাদের টিচার আছে মেহেদি, এনাফ টিচার্স ইন আইসিএবি। ওকে, স্যার এনাফ টাইম ফর সিনিয়রদের ইউ কাছ টু থেকে শুনেছি যে স্যার আপনি অনেক ভালো পড়ান স্যার, আজকের ক্লাসে দেখলাম বা বুঝলাম স্যার। না আলহামদুলিল্লাহ, মানে দ্যাটস স্যার অল এর ডিউ আগে টু ইউ অ্যাজ ইউটিউবে দেখছি স্যার আপনার ক্লাস। মাই গুডনেস। এই যে ক্লাসগুলো দেখেন, আমি একটা কথা বলবো, সেইখানে অনেক জিনিস আছে। এই যে দেখেন, এই ক্লাসটা যদি আপনারা স্টুডেন্টরা দেন, আই উড অ্যাপ্রিসিয়েট, বিকজ এখানে আপনারা ক্লাসটা আমাকে কন্ডাক্ট করতে দিচ্ছেন, বাট দেয়ার আর মেনি ক্লাসেস আপনারা স্টুডেন্টরা আমাকে ডিস্টার্ব করছেন। ঠিক আছে, এখন যদি ওগুলা যদি পেয়ে দেখেন, আই উড সে যে টেক ইট ইন, এখনের ক্লাসগুলো নেন। আর আমি আরেকটা কথা বলি যে ইউটিউবের সময় যখন ছিল তখন পরীক্ষার প্রেক্ষাপট একরকম ছিল, এখন এমসিকিউ গুলো ডিফাইন হচ্ছে, সো চেঞ্জেস যে আসছে সেই অনুযায়ী আমি কিন্তু ক্লাসও কিছু চেঞ্জ করছি, বা আমি ক্লাসের এক্সাম্পল গুলো চেঞ্জ করছি। সো ওটার থেকে কারেন্ট এটাতে ফোকাস করেন। ঠিক আছে, দ্যাট উড বি মাই রিকোয়েস্ট টু। আর এটাই বলি যে আপনাদেরকে, মানে আই উইশ ইউ গ্র্যাটিটিউড ফর ইউর পেশেন্স, অনেক সময় নিয়ে শুনছেন চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 বেসিক্স, বাট অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যে কনসেপ্ট আপনাদের আস্তে আস্তে নতুন করে রিয়ালাইন করতে হবে। ঠিক আছে, আচ্ছা 10-6 ইট ইজ। রাব্বানি, আমি আপনাদেরকে শেয়ার করে দিব কোন ইয়েতে? স্যার আমি আপনাকে দিয়েছিলাম, আমাকে নাম্বারও দিয়েছিলাম, মেইল নাম্বারও দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বারও আচ্ছা দিয়েছি স্যার, আপনি যে রাব্বানি, কোনো ভাবে আই দিতে পারেন। হ্যাঁ আই অ্যাপোলোজাইজ, আমার ইয়ে হয়েছে ওই যে ওই তখন ইলেকট্রিসিটি চলে গিয়ে হুম, নাই হয়ে গেছে আর কি। আমি আপনাকে জাস্ট আমার ওকে স্যার, আমি ফোন আপনার নাম্বারটা দিয়েছি, নাম্বার আছে স্যার, আমি আপনাকে নক দিই স্যার, ওইখানে আপনি হ্যাঁ দিলেও হবে। পাঠিয়ে দেন, আমি আপনাকে শেয়ার করে দিব। দরকার হলে আপনার যদি আচ্ছা, সেকশন একটা থাকে, আই ক্যান অলসো শেয়ার দিস টু সেকশন। বাট দিস ইজ ইট, থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, হ্যাভ আ গুড নাইট।